সিরিজ বাঁচানোর লড়াইয়ে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ওয়ানডের ব্যর্থতা ভুলে সমতা আনার লক্ষ্য টাইগারদের। একাদশে একাধিক পরিবর্তনের আভাস। বাংলাদেশ ক্রিকেটের বাজে সময়ে পাশে দাঁড়ালেন জয়সুরিয়া। বোর্ডকে ধৈর্য ধরে দায়িত্ব পালনের আহ্বান। দলে অস্থিরতার জন্য ক্রিক অপসের দিকে আঙুল তুললেন আকরাম। টেস্ট ও ওয়ানডেতে ভরাডুবির মাঝেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা বাংলাদেশের। জায়গা হয়নি নাজমুল শান্তর, ফিরলেন নাঈম শেখ ও সাইফুদ্দিন। এশিয়ান কাপ নিশ্চিত করা নারী দলের লক্ষ্য এবার বিশ্বকাপ। তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে জানালেন আফেইদা, দেশে ফিরলে সংবর্ধনা দেবে বাফুফে। এবং দুই জায়ান্ট কিলারের ম্যাচ দিয়ে কিছুক্ষণ পর শুরু হবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। আল হিলালের মুখোমুখি হবে ফ্লুমিনেন্স, চেলসির প্রতিপক্ষ পালমেইরাস। ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে 50 পেলেও দলকে জয় উপহার দিতে না পারায় আক্ষেপ ঝরল বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিমের কণ্ঠে। প্রধান কোচ দলের সঙ্গে না থাকলেও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে গেছেন। হাসারাঙ্গাকে নিয়েও করেছেন, এই ম্যাচে সতর্ক থাকতে চায় বাংলাদেশ বলেও জানিয়েছেন তানজিদ। দারুণ জয় পেলেও দ্বিতীয় ম্যাচে অতি আত্মবিশ্বাসী হতে চায় না লঙ্কানরাও, জানিয়েছেন প্রধান কোচ সানাত জয়সুরিয়া। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। শান্তকে হৃদয়ের চ্যালেঞ্জ, ব্যাটিংয়ে নয় বরং বল হাতে। দুই ব্যাটার এদিন হয়ে গেলেন পুরো দস্তুর বোলার। তাদের এই মধুর খুনসুটি আশাবাদী করবে ভক্তদের, কারণ ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটা যত ভালো হবে লাভটা যে হবে বাংলাদেশেরই। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে অনুশীলনে মনোযোগী বাংলাদেশ দল। তবে স্কোয়াডের প্রায় সব ক্রিকেটার আসলেও এদিন বিশ্রামে ছিলেন লিটন দাস। নতুন পজিশনে মানিয়ে নিতে নিশ্চয়ই সময় লাগবে ডানহাতি ব্যাটারের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ না পাওয়া লিটন দলে ফিরে রান না পাওয়ায় আছেন চাপের মধ্যে। আরও স্বস্তির ব্যাপার রিশাদের পূর্ণ সুস্থতা। এদিন দলের সঙ্গে করেছেন অনুশীলন, তবে অতিরিক্ত গরম বলেই বোলিংটা খুব বেশি সময় করলেন না। আগের ম্যাচের ভুল নিয়ে নানা কথা, তবে টাইগার ব্যাটার তানজিদ তামিম নিজেকেই দুষছেন ম্যাচটা শেষ করতে না পারায়। এই শিক্ষা নিয়ে লঙ্কা বোধে মাঠে নামতে চায় বাংলাদেশ। আমরা অনেক ভালো একটা পার্টনারশিপ দিচ্ছিলাম, আমি আর শান্ত ভাই। অনেক ভালো ক্যাচ ধরছে, ভালো একটা রান করছে ওরা। তো আমার কাছে মনে হয় এটা অনেক টার্নিং পয়েন্ট, কারণ ওখান থেকে যদি আমরা একটা ছোট 30 কিংবা 40 রানের পার্টনারশিপ আরও অ্যাড করতে পারতাম দুইজন মিলে, তাহলে মনে হয় আমাদের কাছে গেমটা অনেক ভালো, আরও বেশি ইজি হয়ে যেত। একদিনের বিশ্রামেও যেন টাইগারদের এমন হার কোনোভাবে ভুলতে পারছেন না। তাই তো ঘুরে ফিরে আসলো প্রথম ম্যাচের পারফরমেন্সের কথা। প্রেমাদাসার উইকেট কিছুটা মিরপুরের মতো, চরিত্র বদলালে নতুন ব্যাটারদের জন্য খেলাটা কঠিন। টাইগারদের হেড কোচ ডাক্তার দেখাতে গেছেন ইংল্যান্ডে, যাওয়ার আগে দিয়ে গেছেন বার্তা, সিরিজে টিকে থাকতে লড়াইটা করতে চান টাইগাররা। আমাদের একটা লম্বা ডিসকাশন হয়েছে লাস্ট ম্যাচের ব্যাপারে। তো কোচ সেখানে আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে। যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনেরও 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। লঙ্কানরা আত্মবিশ্বাসী, তারপরও সতর্ক। বাংলাদেশ যেখানে একদিন বিশ্রামে কাটিয়েছে, সেদিনও অনুশীলন করেছে স্বাগতিকরা। অধিনায়ক আসালাঙ্কার শতক বার্তা দেয় ব্যাটিংয়ের গভীরতা। হেড কোচ সনাত জয়সুরিয়া মাটিতেই পা রাখছেন। একটা রান আউট এবং একটা দারুণ ক্যাচ ম্যাচটাকে আমাদের করে দিয়েছে। বোলিং ভালো করেছে বাংলাদেশ, এমনকি 15 ওভার পর্যন্ত ব্যাটিংটাও ছিল দুর্দান্ত। জয় পেয়েছি ঠিক আছে, তবে অতি আত্মবিশ্বাস হওয়ার কিছু নেই। প্রতিপক্ষ যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের সামনে। লঙ্কান সিংহকে বাগে আনতে পারবে কি টাইগাররা? তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। দ্বিতীয় ওয়ানডের একাদশে আসতে যাচ্ছে অন্তত 2টি পরিবর্তন। ইনজুরি প্রবণতার কারণে বিশ্রাম দেয়া হতে পারে তাসকিন আহমেদকে। লেগ স্পিনারদের কার্যকারিতা বিবেচনায় তানভীর ইসলামকে বসিয়ে একাদশে ফিরতে পারেন সুস্থ হয়ে ওঠা রিশাদ হোসেনও। এদিন পুরো বিশ্রামে ছিলেন লিটন দাস, উইকেট কিপিং করেছেন জাকির আলী। শ্রীলঙ্কা থেকে তারেক হাসান শিমুলের সম্ভাব্য একাদশ বিশ্লেষণ।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই। প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও খুব বেশি ব্যাটিং লাইন আপে পরিবর্তন আসছে না, অনেকটা ধারণা করাই যাচ্ছে। যেমনটা দেখেছি আজকের অনুশীলনটা, যারা আসলে আগের ম্যাচের একাদশে ছিলেন তারা পুরোদমে অনুশীলন করেছেন, তবে একটা জিনিস চোখে পড়েছে, সেটা হচ্ছে লিটন দাস, যিনি 4 নম্বর পজিশনে খেলেছেন আগের ম্যাচে, তিনি ছিলেন না আজকের অনুশীলনে, পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি যেই রানের মধ্যে নেই ওয়ানডে সংস্করণে, সেই চাপ থেকে আসলে নিস্তার পাওয়ার জন্য তাকে একটা বিশ্রাম দেওয়া হয়েছে। তবে আরও একটা বিষয় চোখে পড়েছে, সেটা হচ্ছে জাকের আলী অনিক, যিনি কিনা প্রথম ওয়ানডেতে থাকলেও 50 পেয়েছেন, উইকেট কিপিংটা করেননি। আজকে ফিল্ডিং কোচের সঙ্গে লম্বা সময় তিনি উইকেট কিপিং অনুশীলন করেছেন। ধারণা করা যায় হয়তো বা লিটনকে ব্যাটিংটাতে বেশি মনোযোগ দেওয়ার জন্য উইকেট কিপিং হয়তো জাকের আলীকে দেওয়া হতে পারে। তাসকিনের কথা বলতে হয়, তাসকিন দুর্দান্ত বোলিং করেছেন, লাস্ট ম্যাচে 4 উইকেট নিয়েছেন। যেহেতু তিনি ইনজুরি প্রবণ, মাত্রই ফিরেছেন, 3 মাস পরে ম্যাচ খেলেছেন, সেক্ষেত্রে আজকে তিনি বোলিং ব্যাটিং কোনো ধরনের অনুশীলনই করেননি, জিম সেশন কাটিয়েছেন। হেড কোচ নেই দলের সঙ্গে, তিনি ডাক্তার দেখাতে ইউকেতে গেছেন। হাসান মাহমুদ হয়তো একাদশে ঢুকতে পারে তাসকিনের পরিবর্তে। হাসান মাহমুদকে আমরা দেখেছি 7 থেকে 8 ওভার পর্যন্ত তিনি বোলিং করেছেন নেটের পাশাপাশি, এরপর ব্যাটিংটাও করেছেন বেশ খানিকটা সময় ধরে। রিশাদ, তিনি ফিট হয়ে ফিরেছেন, তার জায়গাটা আসলে কোথায় হবে? প্রথম ম্যাচে তানভীর ইসলামের অভিষেক হয়েছে, যেহেতু রিশাদ অসুস্থ ছিলেন, রিশাদ ফিরেছেন, বোলিং করেছেন, খুব বেশি গরম হওয়ার কারণে লম্বা সময় বোলিং করা থেকে একটু বিরত ছিলেন। রিশাদ যদি আসলে একাদশে ঢুকতে হয়, সেক্ষেত্রে তানভীরের কপাল পড়তে পারে। আমরা দেখেছি প্রথম ম্যাচে হাসারাঙ্গা যেভাবে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে ধসিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে লেগ স্পিনাররা বড় একটা ভূমিকা পালন করবে এই উইকেটে, যে কারণে রিশাদের ইনক্লুশনটা অনেকটা অবধারিত বলতে হয়। একাদশে যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলি, তানজিদ তামিম ওপেনিংয়ের সঙ্গী, পারভেজ ইমন ওয়ান ডাউনে, নাজমুল হোসেন শান্ত রয়েছেন 4 নম্বর পজিশনে, বিশ্রাম দিলেও লিটনের দিকে আসলে পাল্লাটা ভারী থাকবে দলে থাকার বিষয়ে। 5 নম্বর পজিশনে তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি এর আগের ম্যাচে, সেক্ষেত্রে এই ম্যাচেও তাকেই হয়তোবা দেখা যাবে। পাশাপাশি 6 নম্বর পজিশনে বাংলাদেশ ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তিনি গেল ম্যাচেও খেলেছেন, এই ম্যাচেও হয়তোবা তাকে এই পজিশনে দেখা যাবে। 7 নম্বর পজিশনে জাকের আলী অনিক রয়েছেন, তানভীরের জায়গায় রিশাদ ঢুকলে 8 নম্বরে ব্যাট করবেন। তাছাড়া তানজিম সাকিব রয়েছেন, এবং কি 2 পেসারের কথা যদি বলি, তাসকিন না খেললে সেক্ষেত্রে হাসান মাহমুদ এবং কি মুস্তাফিজুর রহমান। দলে যদি পরিবর্তনটা দেখি, সেক্ষেত্রে হয়তো বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিনকে, সেই জায়গায় যুক্ত হবেন হাসান মাহমুদ, আর লিটন দাসকে নির্ভর রাখতে উইকেটের কিপিং গ্লাভসটা হয়তো জাকিরকে দেওয়া হতে পারে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, কলম্বো, শ্রীলঙ্কা। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা দলেরই খারাপ সময় আসে, সেখান থেকে ঘুরে দাঁড়াতে সবাই মিলে চেষ্টা করতে হয়। শ্রীলঙ্কাও বাজে সময় পেরিয়ে এসেছে। বাংলাদেশের ক্রিকেটার বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন লঙ্কান কিংবদন্তি সানাত জয়সুরিয়া। প্রথম ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ের পরও টাইগারদের ধৈর্য ধরতে বলেছেন শ্রীলঙ্কা দলের হেড কোচ ও সাবেক অধিনায়ক। কলম্বো থেকে আরও জানাচ্ছেন তারেক হাসান শিমুল। খারাপ করলে যে কোনো দলকে নিয়ে সমালোচনা হয়, এবং সেই খারাপ সময়টা যত দ্রুত কাটিয়ে ওঠা যায় সেটাই প্রত্যাশা থাকে প্রতিটি দলের। বাংলাদেশে একটা ট্রানজিশন পিরিয়ড চলছে, একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে প্রবেশ করতে যাচ্ছে, এবং কি গত ম্যাচ যেটাতে বাংলাদেশ একেবারে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরেছে, সেই ম্যাচ দিয়ে বলা চলে যে পঞ্চপাণ্ডব যুগের অবসান হয়েছে। পঞ্চপাণ্ডবরা যেভাবে ক্রিকেটটা খেলেছেন, আত্মবিশ্বাস জন্মেছে, ভক্ত সমর্থক যারা রয়েছেন তারা আসলে একটা ম্যাচ নিয়ে আশা করতে পারেন তাদের ওই খেলাটা দেখে, ওই জায়গা থেকে যে একটা আত্মবিশ্বাস তৈরি হয়েছে, ওই সময়টা থেকে এখন নতুন একটা প্রজন্মে প্রবেশ করছে। শ্রীলঙ্কা একই রকম একটা অবস্থার মধ্য দিয়ে গেছে। সানাত জয়সুরিয়া, যিনি কিনা শ্রীলঙ্কা দলের হেড কোচ, তিনি এই ট্রানজিশন পিরিয়ডে দলের ভারটা নিয়েছেন, এবং কি তার যে ক্রিকেট ক্যারিয়ার এবং কি তার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে তিনি পথ বাততে দিলেন যে বাংলাদেশ কিভাবে এই ট্রানজিশন পিরিয়ডটাকে ভালোভাবে ওভারকাম করতে পারে। একটা সময় প্রতিটা দলকে ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যেতে হয়, যত দ্রুত এই সময়টা কাটানো যায় ততই ভালো। শ্রীলঙ্কাও এমন একটা সময় পার করেছে, এর চেয়ে খারাপও হয়েছে। এই সময় বেশি প্রয়োজন ক্রিকেটারদের সমর্থন দেয়া, তাদেরকে আত্মবিশ্বাস দিতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ। আর বিশ্বাস রাখতে হবে ক্রিকেটারদের ওপর, বারবার পরিবর্তন না করে একটা দল তৈরি করতে হবে। আমার মনে হয় এই কাজগুলো করা জরুরি। টিম ম্যানেজমেন্টের দায়িত্বটা অনেক বড়, তাদেরকেই আসলে মূল
কাজটা করতে হবে পেছন থেকে, তাদেরকে কিভাবে আসলে আত্মবিশ্বাসটা বাড়ানো যায় কিংবা সাহসটা দেওয়া যায়। তবে ক্রিকেটারদেরও নিশ্চয়ই দায়িত্ব রয়েছে, যেভাবে ক্রিকেট তারা খেলেছে শেষ ম্যাচটাতে, সেটা আসলে কোনোভাবেই আন্তর্জাতিক লেভেলে এসে মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশ শেষ ওয়ানডেটা যেভাবে হেরেছে তার চেয়ে খারাপভাবে শ্রীলঙ্কাও হেরেছে, তবে আমরা তা ওভারকাম করতে পেরেছি। অনেক প্রতিভাবান ক্রিকেটার বের হয়ে এসেছে। ক্রিকেটারদেরও শক্ত মানসিকতা রাখতে হবে। খারাপ সময়ে অনেক ধরনের কথা আসবে, তবে তাদের কাজটা করে যেতে হবে। ক্রিকেটাররা মানসিকভাবে যত শক্ত থাকবে তত দ্রুত তারা মানিয়ে নিতে পারবে। টিম ম্যানেজমেন্ট, কোচ, বোর্ড সবার উচিত তাদের সমর্থন দিয়ে যাওয়া। আগ্রহ কমছে বাংলাদেশের ক্রিকেটে, কারণ 5 বছর কিংবা 10 বছর আগে বাংলাদেশের দর্শকরা যে মানের ক্রিকেট দেখতো সেই মানটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই কাজটা কিন্তু বর্তমান যুগের ক্রিকেটারদেরকে করতে হবে। কলম্বো থেকে তারেক হাসান শিমুল, সময় সংবাদ, শ্রীলঙ্কা। নাজমুল হোসেন শান্তকে ওয়ানডের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া কিংবা হুট করে শান্তর টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দেয়া, এমন ঘটনার প্রভাব পড়েছে মাঠের পারফরমেন্সে। সিরিজ চলাকালীন নয়, বরং দেশে ফেরার পর এসব সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে মনে করেন বিসিবি পরিচালক আকরাম খান। সাবেক এই অধিনায়কের মতে 2023 ওয়ানডে বিশ্বকাপের মতো না হলেও দলের মাঝে এখনও অস্থিরতা রয়েছে। অধিনায়ক হিসেবে শান্তর আরও সময় পাওয়া উচিত ছিল বলেও মনে করেন আকরাম। বিতর্কিত কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে বাংলাদেশ ক্রিকেটকে খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি আমরা আলাপ আলোচনা করছি। এইগুলো কিন্তু থামছে না, কেউ স্যাক্রিফাইস করে না, কেউ রেসপেক্ট করে না, সত্যি কথা যেটা। নাজমুল হোসেন শান্ত কেন হঠাৎ করে টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন, এ প্রশ্নের সদুত্তর নেই কারো কাছে। তবে যতটুকু জানা গেছে, ওয়ানডে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়ায় অপমানিত বোধ করেই এই সিদ্ধান্ত নিয়েছেন শান্ত। পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে খোদ বোর্ড কর্তাদের মনেই। বাংলাদেশের 90% লোকরা কিন্তু টিমের পারফরমেন্স হবে ক্যাপ্টেন্সি মূল্যায়ন করছে, বাট ওটা কিন্তু কোনোদিন হওয়া উচিত না। বাংলাদেশে কিন্তু আপনি দেখবেন টিম খারাপ করলে ক্যাপ্টেনকে বাদ দিয়ে দিচ্ছে, টিম ভালো করলে আপনার ক্যাপ্টেন্সি খারাপ করতেছে তাও কিন্তু ক্যাপ্টেনের মেয়াদটা আমরা বাড়িয়ে দিই। তো এই জিনিসটা হওয়া উচিত না। আপনার ক্যাপ্টেনকে তো সুযোগ দিতে হবে। এত তাড়াতাড়ি আপনার ক্যাপ্টেনও বানানো উচিত না এবং এত তাড়াতাড়ি ওর থেকে ক্যাপ্টেন্সি নেওয়া উচিত না। তো শান্ত কিন্তু এখন মনে করেন, আমি মনে করি যে ওর ক্যারিয়ার তো ওর এখন শুরুর দিকে, ওর এখন অনেক বছর আছে যে ক্রিকেট দেওয়ার। সো এই আর্লি স্টেজেই মনে করেন যে আপনার ক্যাপ্টেন হয়ে গেল আবার বাদ দিয়ে দিল তো বা সরে গেল, তো সেটা কিন্তু মানে ইন্ডিভিজুয়ালি এটা কোনো সময় একটা প্লেয়ারের জন্য ভালো না। 2023 ওয়ানডে বিশ্বকাপ থেকেই মাঠের বাইরের সব কাণ্ডে রীতিমতো রঙ্গমঞ্চ হয়ে উঠেছে দেশের ক্রিকেট আঙ্গন। কে কখন কোন দায়িত্ব পাচ্ছেন, কে সরে দাঁড়াচ্ছেন, কাকে বাদ দেওয়া হচ্ছে, এসব মনে রাখাই কঠিন হয়ে যাচ্ছে। সব মিলিয়ে টালমাটাল অবস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে যে বোর্ড হিমশিম খাচ্ছে তা বিভিন্ন সময় কৌশলে অস্বীকার করলেও এখন আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বিতর্কিত কিন্তু আমাদেরকে ছাড়ে না, মানে বাংলাদেশ ক্রিকেটকে সবচেয়ে বিগেস্ট প্রবলেম হচ্ছে সেটা। আপনি লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন একটা বিরাট হলো, সেটার জন্য পুরো টিম এফেক্ট করছে, তারপর থেকে তো করে যাচ্ছে এবং এইগুলো কিন্তু থামছে না। কেউ স্যাক্রিফাইস করে না, কেউ রেসপেক্ট করে না, সত্যি কথা যেটা। আগে বাংলাদেশ টিম মনে করেন এইসব ঝামেলাটা কিন্তু অনেক কম ছিল, বাট রিসেন্টলি আপনি যেটা দেখা যাচ্ছে যে আপনার খেলার চেয়ে খেলার বাইরের ইস্যুগুলো নিয়ে বেশি আমরা আলাপ আলোচনা করছি। যারা যে দায়িত্বে আছে আমি মনে করি ওনারাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু আপনার দায়িত্বটা আরও ভালোভাবে পালন করতে পারতো, আরও ভালোভাবে ডিসিশনগুলো এক্সপ্লেন করতে পারতো, নিতে পারতো। প্লেয়ার বলেন, কোচেস বলেন, অফিসিয়ালস বলেন, ডাইরেক্টর বলেন। সো ইম্পর্টেন্ট হলো যে আপনার পারফরমেন্স, এবং পারফরমেন্স কীভাবে ভালো করতে হবে সেটা কিন্তু শুধু প্লেয়াররা পারবে না, এটা কিন্তু চারিদিক দিয়ে এই এফোর্টটা লাগবে যারা ক্রিকেটের সাথে জড়িত আছে। এসবেরই প্রভাব পারফরমেন্সে স্পষ্ট। ব্যর্থতার ঘেরাটোপে বন্দী ক্রিকেট দল, ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে চাইলেও যার দায় এড়াতে পারেন না বিসিবি কর্তারা। তিনটা ফরম্যাটে খেলছে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। শ্রীলঙ্কার বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফিরেছেন ওপেনার মোহাম্মদ নাইম শেখ, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও দীর্ঘ 13 মাস পরে জাতীয় দলের রাডারে। বাদ পড়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেষ 19 ইনিংসে এই ফরম্যাটে কোনো 50 না থাকা শান্তর বাদ পড়াটা প্রায় প্রত্যাশিতই ছিল। 16 সদস্যের দলে বাকি নামগুলোতে খুব বেশি চমক নেই। সবশেষ সিরিজের স্কোয়াড থেকে আরও বাদ পড়েছেন স্পিনার তানভীর ইসলাম, অলরাউন্ডার সৌম্য সরকার ও পেসার হাসান মাহমুদ। চোট কাটিয়ে ফিরেছেন তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
ওয়ানডে থেকে বাদ পড়লেও টি-20তে রাখা হয়েছে নাসুম আহমেদকে। ঘরোয়ায় পারফর্ম করে দীর্ঘ 3 বছর পর নাইম শেখকে রাখা হয়েছে এবারের সিরিজে। সাইফুদ্দিনও শেষবার জাতীয় দলের হয়ে খেলেছেন 13 মাস আগে। 10 জুলাই ক্যান্ডিতে প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। 13 জুলাই দ্বিতীয় ও 16 জুলাই অনুষ্ঠিত হবে সিরিজের সবশেষ টি-20। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। এবারে ফুটবল এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। লাল সবুজের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। বাহরাইন আর মিয়ানমারকে দাপটের সঙ্গে হারিয়ে এরই মধ্যে মূল পর্ব খেলা নিশ্চিত করায় নিয়ম রক্ষার ম্যাচ খেলবে ঋতুপর্ণা আফেদারা। মিয়ানমারের থুন্নে স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6:30টায়। বড় স্বপ্ন নিয়ে এশিয়ান মঞ্চে পা রাখে বাংলাদেশ নারী ফুটবল দল। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়ার বড় দলগুলোর চোখে চোখ রেখে লড়াই করে লাল সবুজ বাহিনী। আর তার ফলস্বরূপ ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করে ঋতুপর্ণা আফেদারা। এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে আসরের প্রথম ম্যাচ থেকে দাপটের সঙ্গে খেলে বাংলার জয়িতারা। র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নেমেই বাজিমাত করে বাংলাদেশ দল। বাহরাইনকে নাকানি চুবানি খাইয়ে প্রথম ম্যাচেই 7-0 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল। আর পরের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে পরাস্ত করে এই দলটা। এরপর চূড়ান্ত হয় অস্ট্রেলিয়ায় আগামী বছর এশিয়ান কাপের মূল পর্বে খেলার বিষয়টি। শেষ ম্যাচের আগে ফুরফুরে মেজাজে আছে পুরো দল। অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাটলার বাহিনী। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। দলকে তো আমি দেখতে চাই বিশ্বকাপের মঞ্চে। আমাদের সামনে যেহেতু এই সুযোগটা আসতেছে, আমরা অবশ্যই এই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করব। লক্ষ্য পূরণ হলেও এখনো বাকি এক ম্যাচ। বাছাই পর্বে স্রেফ নিয়ম রক্ষার ম্যাচে এবার মাঠে নামবে বাংলাদেশ, যেখানে লাল সবুজ লড়বে তুর্কমেনিস্তানের বিপক্ষে। এ ম্যাচে হার জিত বড় ফ্যাক্টর না হলেও জয়ের জন্যই মুখিয়ে বাংলার বাঘিনীরা। তুর্কমেনিস্তান র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচেই মিয়ানমারের বিপক্ষে হারে 8-0 গোলের বিশাল ব্যবধানে। এর পরের ম্যাচেও জয়ের দেখা পায়নি এই দলটা। দলের পরিস্থিতি আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো কিছু ইনজুরির সমস্যা আছে। কোচ ওই সকল প্লেয়ারদেরকে রিকভারি দিয়েছেন এবং বাকিরা যারা ছিলেন তাদের নিয়ে আমরা মাঠে কাজ করেছি। ম্যাচের ব্যাপারে আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস। এবার সেই দলের বিপক্ষে জয় দিয়ে এই টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য বাটলার শিষ্যদের। তুর্কমেনিস্তানের ফর্ম আর বাংলাদেশ দলের সাম্প্রতিক ছন্দে জয়ের ব্যাপারে দারুণ আত্মবিশ্বাসী লাল সবুজ বাহিনী। এশিয়ান কাপের শেষ ম্যাচে জয় দিয়ে উদযাপনে পূর্ণতা দিতে চান অধিনায়ক আফিদা খন্দকার। তাজিন খন্দকার, সময় সংবাদ। দীর্ঘমেয়াদী পরিকল্পনার কারণেই মিয়ানমারে সফলতা পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশে ফিরলে হেড কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনা করে নারী দলের পরবর্তী রোডম্যাপ তৈরি করবেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এছাড়া দেশে ফিরলে নারী দলকে সংবর্ধনা দেওয়ার কথাও জানিয়েছেন বাফুফের সহসভাপতি তাবিথ আওয়াল। প্রবাসী নারী ফুটবলারদের জন্য খুলছে জাতীয় দলের দুয়ার। 2023 সালে শুধুমাত্র অর্থের অভাবে বাংলাদেশ নারী ফুটবল দলকে মিয়ানমারে আয়োজিত হওয়া অলিম্পিক বাছাই পর্বে খেলতে পাঠায়নি তৎকালীন কাজী সালাউদ্দিনের ফুটবল ফেডারেশন। জানিয়ে দেশের সব মহলে হয়েছে আলোচনা সমালোচনা। তবে কাজী সালাউদ্দিনের মতো ভুল করেননি বাফুফের বর্তমান সভাপতি তাবিথ আউয়াল। নারী এশিয়ান কাপ বাছাই সামনে রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছিল ফেডারেশন। প্রস্তুতিতে ঘাটতি না রাখতে সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে নারী দলের অ্যাওয়ে ম্যাচ আয়োজন করে বাফুফের বর্তমান কমিটি। মিয়ানমারে যার প্রতিদান দিয়েছে আফিদা খন্দকারের দল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে পিটার বাটলার শিষ্যরা। এবার নারী এশিয়ান কাপ নিয়ে পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। ডেফিনেটলি খালি নারী দল না, এটা ফুটবলের একটা বিশাল অর্জন, ঐতিহাসিক অর্জন আমি বলবো, যার জন্য আমি আমার সম্মানিত সভাপতিকে ধন্যবাদ জানাই যায়। বিকজ তার নেতৃত্বে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিল বলে আজকে আলহামদুলিল্লাহ আমরা এই ফলটা পেয়েছি। এশিয়ার সাকসেসটা আমরা যেভাবে এশিয়ান কোয়ালিফায়ার্সটাকে টার্গেট করেছিলাম, যেভাবে আমরা আমাদের অনেক ডিফিকাল্টিসের মধ্যে দলটাকে আমরা এক করে রেখে, কোচকে একসাথে রেখে, বেশ কিছু উইন্ডোজ ইউজ করে এবং ওভারঅল ট্রেনিংয়ের চ্যালেঞ্জগুলিকে আমরা যেভাবে মোকাবেলা করেছি, আমার মনে হয় সেই আঙ্গিকেই আমরা থাকবো এবং অত্যন্ত ভালো একটি প্রস্তুতি নিয়ে আমরা যাওয়ার পরিকল্পনা করছি। হামজা সমিত, ফাহমেদুলরা যুক্ত হওয়ায় বেড়েছে পুরুষ দলের শক্তি। প্রবাসী নারী ফুটবলারদের জন্য খুলছে জাতীয় দলের দুয়ার। দেখা যেতে পারে এশিয়ান কাপের প্রস্তুতি ক্যাম্পে। ফর দ্য সিনিয়র টিম, তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয়, তার প্যারেন্টসের সাথে যোগাযোগ হয়, তাকে ডেফিনেটলি আমরা
অস্ট্রেলিয়ার প্রিপারেটরি যে ক্যাম্পটা হবে সেখানে তাকে আমি ইনভাইট করব এবং ডেফিনেটলি তাকে সে সুযোগটা দেওয়া হবে। ইনশাল্লাহ উনি যদি ভালো পারফর্ম করে ডেফিনেটলি তাকে আমরা আমাদের দলের সাথে দেখব। তবে মিয়ানমার থেকে ফিরে সেলিব্রেশনের জন্য খুব একটা সময় পাচ্ছে না পুরো নারী দল। লিগ খেলতে ঋতু মনিকা সহ 5 ফুটবলার এর পরদিনই উড়াল দিবেন ভুটানের উদ্দেশ্যে। উইন্ডো ইজ ভেরি স্মল, সো বাট সেটা নিয়েও আমরা কাজ করছি। ডেফিনেটলি আমরা টিমকে একটা ভালোভাবে দেখা করবো, তাদের সাথে সংবোধন একটা চিন্তাভাবনা করছি আমরা ইনশাল্লাহ। অফকোর্স এত বড় অর্জন, এটা তো ডেফিনেটলি উই উইল উইদিন দিস শর্ট উইন্ডো উই উইল ডু সাম সেলিব্রেশন। মিয়ানমার থেকে ফিরলেই দলের হেড কোচ পিটার বাটলারের সঙ্গে আলোচনায় বসবেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। এই ইংলিশম্যানের সঙ্গে আলোচনা করে নারী ফুটবল দলের জন্য রোডম্যাপ তৈরি করবেন বাফুফে বস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আগামী বছর এসএ গেমসে হ্যান্ডবলে ভালো ফলাফলের প্রত্যাশা ফেডারেশনের। সে লক্ষ্যে এখন থেকেই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ। এসএ গেমসে যাওয়ার আগে ভারতে মাসব্যাপী ক্যাম্প করবে পুরুষ ও নারী দল। স্থবির হয়ে পড়া হ্যান্ডবলকে নতুন করে সাজানোর পরিকল্পনা ফেডারেশনের। নতুন কমিটি দায়িত্ব নেয়ার পর বেশ কিছু প্রতিযোগিতামূলক টুর্নামেন্টও আয়োজন করেছে তারা। গত মাসেই শেষ হয়েছে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। সেই টুর্নামেন্টেই খেলোয়াড়দের চুলচেরা বিশ্লেষণ করেছে নির্বাচক কমিটি। ভালো করা 55 জন খেলোয়াড়কে রাখা হয়েছে জাতীয় দলের প্রাথমিক তালিকায়। সেখান থেকে আসবে চূড়ান্ত স্কোয়াড। গত মাসে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছে, সেখান থেকে আমরা 55 জন খেলোয়াড় খেলার ভিতরে বাছাই করে ফেলছি। প্রত্যেকটা খেলোয়াড়কে অ্যানালাইসিস করা হয়েছে যে কে কটা বল মিস করছে, কে কটা সেভ করছে, সব ওইটার ভিত্তিতে সিলেকশন কমিটি ওনাদের সাথে বসে আমাদের 55 টিম বাছাই করে ফেলছে। জাতীয় দল নিয়ে বিস্তর পরিকল্পনা সাজিয়েছে হ্যান্ডবল ফেডারেশন। মূলত সাউথ এশিয়ান গেমসের জন্য প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চায় না নতুন কমিটি। এসএ গেমসে অংশগ্রহণ করার আগে পুরুষ ও নারী দল নিয়ে ভারতে মাসব্যাপী প্রস্তুতি ক্যাম্পের পরিকল্পনা ফেডারেশনের। ন্যাশনাল টিমের জন্য যারা আমাদের থেকে ভালো, এসএ গেমসের জন্য যেটা কম্পিটিশন সামনে রেখে আমরা 1 মাসের জন্য এই টিমটাকে বাইরে পাঠিয়ে দেবো। ছেলেদেরকে পাঠাবো হলো হরিয়ানা, আর মেয়েদেরকে পাঠাবো হলো হিমাচল। এসএ গেমসের গত আসরে কোনো পদক আনতে পারেনি পুরুষ দল, তবে মেয়েরা জিতেছিল ব্রোঞ্জ। তাই এবার ফলাফলে এক ধাপ এগিয়ে থাকার প্রত্যাশা হ্যান্ডবল ফেডারেশনের। আমাদের এবারের টার্গেট গতবার রেজাল্ট থেকে আমরা 1 ধাপ আগাবো। ছেলেদের 4th, আমি এবার ব্রোঞ্জের আশা, মানে ব্রোঞ্জ আমাকে পেতে হবেই, টিমগুলি টাফ। আর মেয়েদের আমি ব্রোঞ্জ, আমি এবার রৌপ্য নিব। এদিকে খেলোয়াড়দের জন্য আন্তর্জাতিক মানের হ্যান্ডবল স্টেডিয়ামের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে ফেডারেশন। ইনজোর্ড হয় তাহলে আমরা এখান থেকে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।